নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম রক্ত তৃষ্ণা। লেখক মৃন্ময় চ্যাটার্জি। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি আজকের গল্প, রক্ত তৃষ্ণা। একসাথে সহস্র মানুষের কোলাহল কানে আসতেই ঘুমটা ভেঙে গেল অনেকের। আড়ামোড়া ছেড়ে উঠে দেখল গন্তব্যে পৌঁছে গেছে সে। চারিদিকে বিভিন্ন রকম আওয়াজ, চাওয়ালার চা বিক্রির চিৎকার, কুলিদের বড় বড় হাত ঠেলা গাড়িতে মাল নিয়ে যাওয়ার ফলে চাকার ঘর ঘর শব্দ, যাত্রীদের কাজের জায়গায় পৌঁছানোর ব্যস্ততা, ট্রেনের অ্যানাউন্সমেন্ট, সব মিলিয়ে বেশ একটা রমরমা। কিছুক্ষণ বসে থাকার পর উপরের বাঙ্ক থেকে নিজের ব্যাগটা নিয়ে নেমে পড়ল সে। নামামাত্রই সেই পুরনো কলেজ জীবনের স্মৃতিগুলো ভিড় করে এলো তার চোখের সামনে। এই সেই কোলাহলপূর্ণ হাওড়া স্টেশন। জীবনের একটা বড় সময় কাটিয়েছে সে এখানে। কতবার এই স্টেশন দিয়ে যাতায়াত করেছে তার ইয়ত্তা নেই। যাই হোক, আজ সে এসেছে সম্পূর্ণ একটা অন্য কাজে। এখন সে জলপাইগুড়ির একটা চা বাগানের ম্যানেজার। তার সেই সম্পর্কিত কিছু কাজ নিয়েই তার এখানে আগমন। দিন সাতেকের কাজ আছে, সেটা সেরেই আবার ফিরে যাবে সে। তার মালিকের একটা ফ্ল্যাট আছে, সেটা চাবিও মালিক দিয়েছে এই কটা দিন সেখানে থাকবার জন্য। তাই আর কাল বিলম্ব না করে সকল যাত্রীগণের সাথে পা মিলিয়েই অনেকও হাঁটতে লাগলো। স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি করে নেবে। ঠিকানা তো জানাই আছে, তাই খুব একটা অসুবিধা হবে না। স্টেশন থেকে বেরিয়েই ট্যাক্সি স্ট্যান্ড। সার দিয়ে হলুদ হলুদ ট্যাক্সিগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। অনেক ভাবলো এদের মধ্যে থেকেই একটু দরদাম করে একটা ট্যাক্সি করে নেবে। সেই মতো ভেবেই এগিয়ে যেতে লাগলো সে। হঠাৎ পিছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। সে হঠাৎ তার কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছন ঘুরে তাকালো। তাকাতেই সে দেখল একটা শীর্ণকায় শরীর বিশিষ্ট ব্যক্তি দাঁড়িয়ে। তার শান্ত অমলিন দৃষ্টিটা কেমন যেন চেনা চেনা লাগলো অনেকের। তখনই সামনের সেই শীর্ণকার ব্যক্তিটি সহাস্যে বলে উঠল, আরে অনেক না, চিনতে পারলি না আমায়? অনেক একটু বিস্মিত হয়েই বলল, না মানে ঠিক মনে করতে পারছি না। সামনের ব্যক্তিটি বলল, আমি সৌরেশ রে, আমি সৌরেশ। তোর সাথে আশুতোষ কলেজে পড়তাম। তোর ছিল আর্টস আর আমার ছিল কমার্স। এবার মনে পড়েছে? ও সৌরেশ, আরে আগে বলবি তো, কতদিন পর তোর সাথে দেখা হলো। সে কি আজকের কথা রে? তা তুই এত খারাপ হয়ে গেলি কিভাবে বলতো? তোকে তো প্রথমে বুঝতেই পারিনি রে, বলল অনিক। সৌরেশ বলল, আর বলিস না ভাই, হঠাৎ কিছুদিনের মধ্যেই আমার এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, ছাড় এসব কথা। তুই হঠাৎ এখানে এতদিন পর, কি ব্যাপার? আর তাছাড়া তোর তো সেই কলেজের পর আর কোনো খবরই পাইনি। কোথায় যেন হারিয়ে গেছিলি, বলল সৌরেশ। না রে, সেরকম কিছু না। আমি কলেজ শেষ করেই একটা কাজ পেয়ে যাই রোকসোলে। তার কিছুদিন পর জলপাইগুড়ির একটা চা বাগানে ম্যানেজারের কাজের জন্য মামা ফোন করে। ব্যাস, ভালো বেতন, তাই আগের কাজটা ছেড়ে সেখানেই যোগদান করি আর কি। এখন ওই বাগানের কাজেই একটু কলকাতায় আসা, সাথে নিজের কয়েকটা কাজ আছে। তা এখানে উঠেছিস কোথায়? প্রশ্ন করলো সৌরেশ। অনেক বলল, বাগান মালিকের একটা ফ্ল্যাট আছে বুঝলি, আমি সেখানেই উঠব। এতদিন পর তোর সাথে দেখা হলো, আমার বাড়িতে থাকবি এই কটা দিন। আর ফ্ল্যাটে যেতে হবে না, দুই বন্ধু মিলিয়ে জমিয়ে আড্ডা দেবো বুঝলি। অনেক কিছু একটা বললে আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু তাকে চুপ করিয়ে দিয়ে সৌরেশ বলে উঠল, কোনো অজুহাত দিবি না অনেক, আমার বাড়িতে উঠছিস, এটাই ফাইনাল। তুই বরং তোর মালিককে একবার জানিয়ে দে সেটা। অজ্ঞতা বন্ধুর মুখের উপর কিছু বলতে না পেরে অনেক তার মালিককে জানিয়ে দেয় আর সৌরেশের সাথে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। সৌরেশের বাড়ি উত্তর কলকাতায়। বেশ একটা পুরনো মেজাজ আর বাঙালিয়ানা ছোঁয়া আছে জায়গাটায়। পুরনো বাড়িগুলো যেন বহু বছরের স্মৃতির সাক্ষী হয়ে মাথা উঁচিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। হাতে টানা রিক্সা, অলিতে গলিতে বৈকাল হলেই ছোট ছোট ছেলেদের খেলাধুলা, সব মিলিয়ে বেশ একটা অন্যরকম পরিতৃপ্ত জায়গাটার। ট্যাক্সিতে আসার সময় গল্প করতে করতে অনেক জানতে পারে তার বন্ধুটি বিয়ে করেছে।
তাদের বিয়ের বয়স মোটে 6 মাস হলো। তার মানে এখনো নবদম্পতিই বলা চলে আর কি। যাই হোক, ট্যাক্সি এসে থামলো একটা পুরনো বড় বাড়ির সামনে। বেশ বড় বাড়িখানা, সেই পুরনো দিনের। বড় বড় রেলিং দিয়ে ঘেরা বারান্দা, গোল গোল থামগুলো যেন প্রাচীনত্বকে আজও বহন করে চলেছে একইভাবে। সদর দরজাটা ঠেলতেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল সেটা। বাড়িতে ঢোকার মাত্রই উপর থেকে একটা নারী কণ্ঠ সুমিষ্ট স্বরে বলে উঠল, তুমি এসে গেছো? অনেক সেই কণ্ঠের আগমনের পথ অনুসরণ করে ওপরে তাকাতেই দেখল একজন মহিলা বারান্দায় দাঁড়িয়ে। তার হাতে স্বর্ণাভরণের মধ্যে থেকে উঁকি মারা শাখা পলা এবং মাথায় লাল টকটকে সিঁদুর দেখে অনেকের বুঝতে কোনো অসুবিধেই হলো না যে ইনিই তার সেই বন্ধুটির সহধর্মিণী। বেশ সুন্দর চেহারা, সাথে মুখখানিও ভারী মিষ্টি। সৌরেশ বলল, ইনিই তিনি। অনেক হাসি মুখে বলল, বুঝতেই পেরেছি বন্ধু। এরপর দুজনে হাত মুখ ধুয়ে উপরে গেল। যা মাত্রই সৌরেশের স্ত্রী অনিককে বসার জন্য চেয়ার দিল, সাথে জল আর মিষ্টি সহযোগে একখানি প্লেট সহাস্যে তার সামনে রাখা টেবিলে নামিয়ে দিয়ে বলল, একটু মিষ্টি মুখ করুন। সৌরেশ পরিচয় করিয়ে দিয়ে বলল, বুঝলে শোভা, এ আমার কলেজের জীবনের খুব ভালো বন্ধু। এখন জলপাইগুড়িতে থাকে। ও কাজের সুবাদে কদিনের জন্য কলকাতা এসেছে। তাই আমি বললাম যে এই কদিন ও আমাদের সঙ্গেই থাকবে। বাহ, খুব ভালো হবে গো। এমনিতেই এত বড় বাড়িতে তুমি আর আমি ছাড়া তো কেউ থাকে না। কিছুদিন না হয় তোমার বন্ধু থাকলে বাড়িটাও ভরা ভরা থাকবে, কি বলো? শোভা বলল। অরিক বলল, আর বলবেন না। সৌরেশ এত জোর করলো যে বলা শেষ না হতেই তাকে বাধা দিয়ে শোভা বলল, ঠিক করেছে, একদম ঠিক করেছে। বন্ধুকে জোর করবে না তো কাকে করবে শুনি? আপনি এই কটা দিন আমাদের সাথেই থাকবেন। শোভা ও সৌরসের উষ্ণ আতিথেয়তায় মনটা ভরে গেল অনিকের। দুপুরে শোভার হাতে রান্না করা গরম গরম ভাত আর মাছের ঝোল খেয়ে বেশ একটা টানা ঘুম দিল অনিক। বৈকালে যখন উঠল, অস্তমিত সূর্যের গোধূলি আলো তখন যেন ছড়িয়ে পড়েছে সারা আকাশ জুড়ে। বিছানায় উঠে বসে অনেক খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল একদৃষ্টে। ঠিক তখনই চুরি ক্ষণ ক্ষণ শব্দের পিছন দিকে তাকিয়ে সে দেখল শোভা চায়ের প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকে এসেছে। চাটা টেবিলে নামিয়ে দিয়ে শোভা ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, কি ঘুম হয়েছে তো? অনেক হাই তুলতে তুলতে বলল, অনেক দিন পর এরকম আরাম করে একটা ভাত ঘুম দিলাম। বাঙালি আর ভাত ঘুম ব্যাপার দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত কিনা? তা অবশ্য ঠিক। নিন, এবার চাটা খেয়ে নিন, দেখবেন সারা রাতের ট্রেন যাত্রার ধকলটা শরীর থেকে নেমে যাবে। গরম পেয়ালায় মুখ দিতেই বেশ একটা আমেজ খেলে গেল অনেকের সারা শরীরে। বাহ, বেশ কড়া করে আদা দিয়ে চাটা করেছে তো, ভাবল অনেক। ইতিমধ্যেই সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে এলো। রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে ততক্ষণে। সৌরেশ একটু বাইরে গেছিল। ফিরে এসে অনেকের সাথে ছাদের উপর গিয়ে সেখানে পেতে রাখা দুটো চেয়ারে দুজনে বসল। অনেক সৌরেশকে জিজ্ঞেস করলো, তুই এত জীর্ণ শীর্ণ হয়ে গেলি কিভাবে বলতো? সৌরেশ বলল, জানি না রে। বিয়ের মাস দিনের পর থেকেই কেমন যেন একটা আলসতা শরীরকে ঘিরে ধরতে থাকে ধীরে ধীরে। বেশি চলাফেরা করলেও কষ্ট হতে থাকে। শরীরটাও যেন আস্তে আস্তে কেমন ভেঙে পড়ল। ডাক্তার দেখাসনি? হ্যাঁ, সে দেখাচ্ছি বই কি। প্রথমটায় সেভাবে কিছু না বুঝলেও পরে ডাক্তার বললেন আমার নাকি রক্তাল্পতা হয়েছে, মানে ওই অ্যানিমিয়া আর কি। তোর অত সুঠাম শরীরে হঠাৎ করেই রক্তাল্পতা? বিস্ময়ের সাথে বলে ওঠে অনেক। কি জানি রে, হঠাৎ করে বিয়ের 3 মাস পর থেকে কি হতে লাগলো। বলতে বলতে গায়ের জামাটা খুলে চেয়ারের হাতলের উপর রাখলো সৌরেশ। সৌরেশ জামাটা খুলতেই হঠাৎ অনেকের চোখ গেল সৌরেশের বুকের মধ্যিখানে। ওই ছোট্ট দাগ দুটো কিসের? তীক্ষ্ণ দৃষ্টিতে সৌরেশের বুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করল অনেক। কই, কোনটা? বলে মাথাটা নামিয়ে নিজের বুকের মধ্যিখানে তাকিয়ে সৌরেশ বলল, ও ও এটা মনে হয় কোনো কিছু কামড়েছে, অনেক দিন থেকেই আছে, ঠিক জানি না। পোকামাকড়ের কামড়ের দাগ যে এত তীক্ষ্ণ আর সুস্পষ্ট হবে না সেটা জানতো অনেক। সে বলল, কখনো কোনো ব্যথা বা জ্বলন অনুভব করেছিস বুকে? না, সেরকমভাবে কিছু করিনি রে। তবে
সৌরেশের বলা শেষ হতে না হতেই অনেক জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, তবে তবে কি? সৌরেশ বলল, মাঝে মধ্যে রাত্রের দিকে যেন মনে হয় বুকের মধ্যে একটা চাপ চাপ ভাব, কিন্তু শরীর সে সময় এত দুর্বল লাগে, তাকিয়ে দেখতেও পারি না, উঠতেও পারি না। অনেক কিছু একটা বুঝতে পেরে বলল, আচ্ছা ঠিক আছে, কাল একবার তোর সাথে তোর ডাক্তারের কাছে যাবো, বুঝলি? ততক্ষণে পিছন থেকে সেই চেনা চুরির ক্ষণ শব্দে মাথাটা ঘুরিয়ে অনেক দেখল শোভা এসে হাজির। অনেক তাকাতেই শোভা প্রশ্ন করে উঠল, কি দুই বন্ধু মিলে কি নিয়ে এত গল্প হচ্ছে শুনি? অনেক বলল, আচ্ছা শোভা, তোমাদের বিয়ের সময় তো সৌরেশের শরীর সুস্থ সবল ছিল, এরকম তো ছিল না, তাহলে হঠাৎ করে ওর এমন হওয়ার কারণটা কি বলতো? আর ওর বুকে ওটা কিসের দাগ, লক্ষ্য করনি কখনো? শোভা যেন অনেকের করা এই প্রশ্নে একটু বিস্মিত হয়ে গেল। ও ইতস্তত হয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে সে বলল, না, মানে হঠাৎ করে কেন যে এমন হতে লাগলো আমিও ঠিক বুঝতে পারছি না। শোভা যেন কোনো রকমে এই আকস্মিক পরিস্থিতি থেকে নিস্তার পেতে চাইছিল, তাই কথাটা ঘুরিয়ে নিয়ে এসে বলল, এসব নিয়ে পরে আলোচনা করবেক্ষণ, অনেক রাত হলো, চলুন খেয়ে নেবেন, বলেই যেন শোভা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল। শোভার এই ধরনের আচরণ যেন অনেকের মনে এক অন্য রহস্যের সৃষ্টি করছিল। সেই মুহূর্তে আর কিছু না বলে সৌরেশকে নিয়ে সে নিচে চলে এলো। রাত্রের খাবার ততক্ষণে টেবিলে সাজিয়ে দিয়েছে শোভা। সৌরেশ তাকে তাদের সাথে একসাথেই খেয়ে নেবার কথা বললেও সে যেন রান্নাঘরের কাজে ছুতো দিয়ে এড়িয়ে যেতে চাইল। শোভার ব্যবহারের আকস্মিক পরিবর্তন যেন অনেকের মনে একটা খটকার উদ্রেক করল। অনেক আর বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিয়ে হাত মুখ আঁচিয়ে সৌরেশকে শুভরাত্রি বলে নিজের ঘরে চলে গেল। শোভা কিন্তু তখনও রান্নাঘর থেকে বেরোলোই না। নিজের ঘরে শুয়ে শুয়ে অনেক ভাবতে লাগলো, হঠাৎ শোভার মিষ্টি ব্যবহারে কেন এতটা পরিবর্তন হলো? তাহলে কি? ভাবতে ভাবতেই সে দেখল বাইরের বারান্দার বড় আলোটা বন্ধ হয়ে গেল। সাথে সাথে একটা দরজা বন্ধের আওয়াজ এলো তার কানে। অনেক বুঝতে পারল যে সৌরেশরা নিজের ঘরের দরজা বন্ধ করলো। অনেক জানলার দিকে তাকিয়ে দেখল রাতের আকাশে পূর্ণিমার চাঁদের ফুটফুটে মায়াবী জ্যোৎস্না যেন চারিদিককে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। কতক্ষণ ঘুমিয়েছিল অনেক তার ঠিক তার মনে নেই। হঠাৎ একটা ঝটপট শব্দে ঘুমটা ভেঙে গেল তার। বিছানায় হুড়মুড় করে উঠে বসলো অনেক। জানালা দিয়ে মধ্যরাতের পূর্ণিমার জ্যোৎস্না তখন এসে পড়েছে তার খাটে। সে ভাবল, হঠাৎ এত রাত্রে কিসের এমন শব্দ হলো? যেন কোনো বড় কিছু টানা ঝাপটে উড়ে গেল বাইরের দিকে। অনেক ভাবল হয়তো কোনো পেঁচা বা কোনো রাতচরা পাখি হবে। ঠিক তখনই সদর দরজাটা যেন কেউ ক্যাঁচ কুঁচ শব্দে বন্ধ করলো বলে মনে হলো তার। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে মেঝে দিয়ে হেঁটে ঘরের বন্ধ দরজার কাছে গিয়ে দাঁড়ালো সে। দরজার খিলটা আস্তে করে খুলে পাল্লা দুটো নিজের দুই হাত দিয়ে খুলতেই শুনতে পেল সিঁড়ি দিয়ে কে যেন উঠে আসছে। উঠে আসার শব্দ শুনে একটু যেন থমকে গিয়েই সিঁড়ির অন্ধকার দরজাটার দিকে তাকালো অনেক। এত রাত্রে সদর দরজা দিয়ে কে ঢুকলো বাড়িতে? ভাবতে ভাবতে তাকিয়ে থাকলো সিঁড়ির দিকে। বারান্দার বৈদ্যুতিন আলো বন্ধ থাকলেও পূর্ণিমা চাঁদের ফুটফুটে জ্যোৎস্না বারান্দায় পড়ে বারান্দাটাকে বেশ একটা আবছায়া আলো আধারির অস্ফুট দৃশ্যমান করেছিল। সেই অস্ফুট আলো আধারির মধ্যে দিয়েই অনেক দেখল সিঁড়ির অন্ধকার দরজার মধ্যে দিয়ে একটা নারী মূর্তি যেন উঠে আসছে। অন্ধকার ভেদ করে যখন সেই মূর্তিটি ঠিক বারান্দার মধ্যে পা রাখল, বিস্মিত চোখে অনেক দেখল মূর্তিটি আর কেউ নয়, শোভা। শোভা একটু এগিয়ে আসতেই অনেক নিজের ঘরের থেকে বেরিয়ে তার সামনে দাঁড়ালো। অনেকের চোখে চোখ পড়তেই শোভা যেন ভূত দেখার মতো চমকে উঠল। মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হলেও গলা দিয়ে কোনো স্বর বের হলো না শোভার। কিন্তু অনেক যে শোভাকে এখন দেখছে, এই শোভা সকালে সেই মিষ্টি হাসি খুশি মুখের কথা বলা শোভা নয়। যেন একটা ভয়াল ছায়া তাকে গ্রাস করে আছে। তার এলোকেশি ম্লান মুচ্যমান মুখখানির দিকে তাকিয়ে অনেক জিজ্ঞাসা করলো, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? অনেকের প্রশ্নে চমকে উঠে ম্লান মুখে ভয়ার্থ কণ্ঠে সে উত্তর করলো, কোথাও না, কোথাও না বলেই দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে সজোরে দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে। অনেক যেন আবারও বিস্মিত হলো বন্ধু পত্নীর এহেন বিচিত্র আচরণ দেখে।
সে ভাবতে লাগলো, এত রাতে এক একটা মেয়ে সদর দরজা খুলে কোথায় বা গিয়েছিল? কি এমন ব্যাপার আছে যেটা সে তার থেকে লুকিয়ে যেতে চাইল? সন্দেহটা যেন ভিতর ভিতর আরো জোরালো হতে শুরু করলো অনিকের। পরদিন সকালে উঠে বাইরে এসে অনিক দেখলো সৌরেশ ডাইনিংয়ে বসে চা খাচ্ছে। অনিকেতকে দেখি সে বলল, কিরে, কাল রাত্রে ঘুম হয়েছে তো? অনিক যেন সৌরেশের কথার কর্ণপাত না করেই কিছু একটা সন্ধান করতে থাকে। সৌরেশ আবার বলে ওঠে, কিরে, উত্তর করলি না যে? কি খুঁজছিস তুই সকাল সকাল? অনেক থতমত খেয়ে বলল, না না, কিছু না। তুই কিছু বলছিস? সৌরেশ বলল, না, কিছু বলিনি। মুখ ধুয়ে আয়, দিয়ে এখানে বস। শোভাকে বলছি তোর চাটা দেবে। শোভার কথা কানে আসতেই অনেকের যেন কাল রাতের ঘটনাটা তৎক্ষণাৎ মনে পড়ে গেল। সাথে সাথে সৌরেশের মুখের দিকে তাকিয়ে অনেক দেখল বন্ধুকে উষ্ণ অভ্যর্থনা দিলেও সৌরেশের মুখে চোখে যেন কেমন একটা ক্লান্তির সুস্পষ্ট ছাপ। চোখের তলায় কালিটা যেন আরও গভীরভাবে ফুটে উঠেছে আজ। ছিন্ন শরীরখানা যেন আরও বেশি মুহ্যমান হয়ে পড়েছে তার। মুখ ধুয়ে ডাইনিংয়ে এসে বসতেই শোভা চা নিয়ে এলো। অনেকের চোখে চোখ পড়তে চাটা নামিয়ে দিয়ে সে কেমন যেন একটা তীব্র বেগে রান্নাঘরের দিকে চলে গেল। সৌরেশ শোভার এহেন আচরণে লজ্জিত হয়ে বলল, কি গো শোভা, তুমি অমনভাবে চলে গেলে কেন? অনেক সৌরেশকে থামিয়ে দিয়ে বলল, আরে, ওর সারাদিনে কত কাজ থাকে বলতো, সব সময় কি তোর আমার সঙ্গে গল্প করবে নাকি? অনেক বুঝতে পারছিল শোভা কিছু একটা লুকোবার আপ্রাণ চেষ্টা করছে, যা তাকে জানতেই হবে। তাই সৌরেশকে সে বলল, চল তৈরি হয়ে নে, তোর সাথেই বেরোবো। তোর ডাক্তারের কাছেও যাব, সাথে আমার কাজটাও একটু সেরে নেব। বলেই দুজনে তৈরি হয়ে বেরিয়ে গেল। বিকেলের দিকে অনেক ফিরে এলো। সৌরেশের কিছু কাজ থাকায় সে বলল তা ফিরতে দেরি হবে। বাড়িতে ফিরে অনেক দেখলো কেউ কোথাও নেই, যদিও শোভা আর সৌরেশের ছাড়া আর কেউ থাকাও কথা নাই বাড়িতে। অত বড় বাড়িটা জনমানবহীন অবস্থায় যেন আরো বেশি খাঁ করছিল। নিজের ব্যাগটা ঘরে রেখে সে ছাদের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখল শোভা ছাদের এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেক ছাদে উঠে শোভাকে দেখে ডাকতেই সে পিছন ফিরে তাকালো। একটু ভারী গলায় বলল, আপনার বন্ধু আসেনি? অনেক বলল, ওর আসতে একটু দেরি হবে, আমার কাজ হয়ে গেছিল তাই আমি চলে এলাম। ও আচ্ছা, বেশ, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাকে খাবার দিয়ে দিচ্ছি। শোভা সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে সেই সময় অনেক তাকে ডেকে বলল, কাল রাত্রে তুমি সদর দরজা খুলে কোথায় গিয়েছিলে? অনেকের প্রশ্ন শুনে তার দিকে একটা অনিবার্য আতঙ্কিত চোখে তাকিয়েই শোভা যেন তীব্র বেগে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। অনেক বুঝলো শোভা এমন কিছু জানে যা তাকে এক ভয়াল পাশে বেঁধে রেখেছে। সে যেন পালিয়ে বেড়াতে চাইছে অনেকের প্রশ্ন থেকে। অনেকও ছেড়ে দেবার পাত্র নয়। নিচে নেমে এসে সে আবার শোভার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমি জানি শোভা, তুমি এমন কিছু জানো যেটা তুমি আমাকে না বলে এড়িয়ে যেতে চাইছো, কিন্তু আমি আমার বন্ধুর কোনো ক্ষতি মেনে নেব না। তুমি যদি আমাকে সবটা না বলো তাহলে আমি কাল রাত্রের ঘটনাটা সৌরেশকে বলতে বাধ্য হব। কথাটা শুনেই শোভা যেন আটকে ওঠে। সে অনেকের কাছে সে পরজোরে পুস্তু সজল চোখে মিনতির স্বরে বলে, না অনেকবাবু, না, আপনি দয়া করে আপনার বন্ধুকে কিছু বলবেন না। আমি যে নিরুপায়, বড় নিরুপায়। আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক, তাই নিঃশব্দে মুখ বুজে হাজার কষ্ট হলেও আমাকে এটা করতে হচ্ছে। বলেই সে অনেকের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ে। অনেক তাকে হাতে ধরে তুলে নিয়ে গিয়ে বাইরে বারান্দায় ডাইনিংয়ে বসায়। এক গ্লাস জল তার মুখের সামনে ধরে স্নেহের সুরে বলে, তুমি আমার বোনের মতো শোভা, তোমার কোনো ভয় নেই, তুমি নির্দ্বিধায় আমাকে সবটা বলতে পারো, আমি নিশ্চয়ই তোমার উপকার করতে পারবো। অনেকের এই স্নেহবিধুর কথা শুনে শোভা অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে বলে, আমাকে ভুল বুঝবেন না তো দাদা। না বোন, একদমই নয়, তুমি নিঃসংকোচে বলো। শোভা একটা দীর্ঘশ্বাস ফেলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে লাগে, আমার বাড়ি হাজারিবাগ জেলার একটা গ্রামে। গ্রামের নাম নসিপুর। আমার বাবা গরিব চাষি মানুষ। বাবা মায়ের অভাবের সংসারে আমি একমাত্র কন্যা। তাই আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়ের চিন্তার শেষ ছিল না। তার উপর কোনো এক জ্যোতিষ আমার বাবাকে বলেছিলেন আমি নাকি মাঙ্গলিক। তবে আমার মাঙ্গলিকটা নাকি অন্য সবার মতো নয়।
একটু বেশি খারাপ। আমি তখন ছোট, আর আমার বাবাও অতটা শিক্ষিত নন যে এসব ব্যাপার বুঝতে পারবেন। তাই হঠাৎ যখন একদিন বাবা শুনল গ্রামের শেষে থাকা শ্মশানে নাকি একজন তান্ত্রিক আছে, সে নাকি সবার ভাগ্য বদলে দিতে পারে, তাই আমাকে নিয়ে আর বিলম্ব না করে বাবা গেল সেই তান্ত্রিকের কাছে। পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাতে আমরা দুজনে গেলাম সেখানে। গিয়ে দেখলাম তান্ত্রিক তার সামনে থাকা প্রজ্বলিত অগ্নিকুণ্ডে মন্ত্রোচ্চারণের সাথে সাথে ভস্মাহুতি দিচ্ছিল। আমাদেরকে দেখেই ঘরঘরে গলায় সে বলে উঠল, আয় আয়, তোদের অপেক্ষাই করছিলাম। কালো বসন, মাথায় গাঢ় কালো টিপ, গলায় ছোট ছোট নরমুন্ডের অনেকগুলো মালা, সবে মিলে যেন এক ভয়াল প্রতিকৃতি উপবিষ্ট হয়ে আছে আমাদের সামনে। তার কাছে যেতেই সে আমার বাবাকে উদ্দেশ্য করে বলল, তোর খুব চিন্তা নিজের মেয়েকে নিয়ে, তাই না নগেন? কোনো চিন্তা করিস না, তোর মেয়ের বিয়ে হয়ে যাবে, তবে একটা শর্ত আছে। আমার বাবা আত্মকণ্ঠে জিজ্ঞাসা করলো, কি শর্ত বাবা? তান্ত্রিক বলল, তোর মেয়ের কুষ্ঠিতে এক ভয়ানক রাহু গ্রাসিত মাঙ্গলিক যোগের অবস্থান আছে। এই যোগের অনিবার্য নিবারণ একান্ত আবশ্যিক, কিন্তু সাধারণ নিয়মে এই কুযোগের নিবারণ সম্ভব নয়। তাই তোর মেয়ের বিয়ের পর মঙ্গল সম্পর্কিত দৈহিক উপাদানের দান করতে হবে, একমাত্র তবেই এই যোগের নিবারণ সম্ভব। বাবা অবুঝ দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করেন, মঙ্গল সম্পর্কিত দৈহিক উপাদান মানে? তান্ত্রিক গগনভেদী এক কটাক্ষ করে বলে, সেটা সময় হলে আমি গ্রহণ করে নেব, তুই ভাবিস না। সাথে এটাও বলে যে যার সাথে আমার বিয়ে হবে, বিবাহের পরবর্তীতে সেই পুরুষের দৈহিক উপাদান দ্বারাই তার সাধন তৃষ্ণা নিবারক করতে হবে। আর এই ক্ষেত্রে আমাকেই নাকি তার তৃষ্ণা পরিতৃপ্তিতে সহায়তা করতে হবে। কথাটা শুনে চমকে উঠি আমি তখন অনেক ছোট, তাই তান্ত্রিকের বলা অত কঠিন কথার অর্থ বোঝার বা তাকে উদ্দেশ্য করে কিছু বলার মতো সাহস হয়নি আমার। আমরা গ্রাম্য মানুষ, তাই এসবের উপর বিশ্বাস বা ভয় দুটোই বড্ড প্রবলভাবে আমাদের মনে গেঁথেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও আমার বাবা কিছু একটা জানার উদ্দেশ্যে তান্ত্রিককে প্রশ্ন করতে গেলেই তিনি তাকে থামিয়ে দিয়ে জোর গলায় বলে ওঠে, আমার কথার উপর কোনো সংশয় মনে আনলে তার ফল তোদের সকলকে ভুগতে হবে। বৈধব্য যন্ত্রণা ভোগ করবে তোর কন্যা। তান্ত্রিকের ভারী কণ্ঠে এহেন অভিশপ্ত বাক্য শোনা মাত্রই আমার বাবা ভয়াত্ম কণ্ঠে বলে ওঠে, না বাবা না, আপনি যা চাইবেন তাই হবে, যেন আমার মেয়ের কিছু না হয়। তার বছর 10 পর সৌরেশের সাথে আমার বিয়ে হয়। আমি গ্রাম ছেড়ে এখানে চলে আসি। 10 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার ছাপ আমার অবচেতন মনের কোনো এক ক্ষুদ্র অংশে আমার অজান্তেই সঞ্চিত থাকলেও আমার চেতন মনের উপর তার প্রভাবের কোনো অস্তিত্বই ছিল না ততদিনে। আমার বিয়ের তখন ঠিক 3 মাস অতিক্রান্ত। এক পূর্ণিমা রাতে আমি ঘুমোচ্ছিলাম চৌরাসের পাশে। হঠাৎ একটা বিশ্রী গন্ধে আমার ঘুমটা ভেঙে গেল। খুব কাছ থেকে গন্ধটা নাকে আসছিল আমার। গন্ধটা কেমন যেন একটা আস্তে আস্তে ভাব। চোখটা খুলে দেখি আমার ঘরের সামনে খোলা জানালায় একটা বিচিত্র জীবের আবির্ভাব হয়েছে। পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নায় ঘুম ঝরানো চোখে যা দেখলাম তাতে আমার বুকের রক্তহীন হয়ে এলো। আমি স্থির হয়ে দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে দেখি সে অপ্রাকৃতিক জীবের চোখ দুটো লাল আগুনের ভাটার মতো জ্বলছে, যেন বহু বছরের লালসার আগুন বেরিয়ে আসছে সেই দৃষ্টি দিয়ে। চোখের একটু নিচেই মুখের ঠিক দুপাশে দুটো বড় বড় তীক্ষ্ণ সদৃশ্য দাঁতের মধ্যে দিয়ে টপ টপ করে রক্তবিন্দু ঝরে পড়ছে। সাথে তার জিভখানি যেন বহুদিনের তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে লকলক করছে। তার 2 বাহুর পাশে পাতলা আস্তরণের দুখানি বৃহৎ টানা ছপাত ছপাত শব্দ করে তার অপ্রাকৃতিক উপস্থিতি জানান দিচ্ছে ক্ষণে ক্ষণে। এ দৃশ্য চাক্ষুষ করা মাত্রই আমার ধমনী যেন তার জৈবিক প্রক্রিয়া ক্রিয়াশীলতাকে আরো আরো সুতীব্র গতিতে চালিত করে
আমার শরীরের সমস্ত শিরা উপশিরা দিয়ে রক্তের সঞ্চালন ঘটাতে থাকে। আমার শ্বশুরমার স্নায়ু দিয়ে যেন একটা বরফ শীতল স্রোত প্রবাহিত হয়ে চলেছে। আমার শরীর যেন সেই অপ্রাকৃত জীব তার লালসা ভরা দৃষ্টি দিয়ে কোনো এক বশীকরণের পাশে বেঁধে দিয়েছে। আমি তখন আমার মধ্যে নেই। আমার শরীরের প্রতিটা অঙ্গ আমার ওই মস্তিষ্ক আর স্নায়ু সম্মিলিত আদেশ দ্বারা চালিত হলেও সেই চালিকা শক্তির নিয়ন্ত্রণ যেন জানলার ওপারে আবির্ভূত হওয়া সেই জীব। আমি আমি খাট থেকে যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে নেমে দাঁড়াই ঘরের মেঝেতে। আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি জানলার দিকে। কাছে যেতেই আমি যেন আরো বেশি বশীভূত হয়ে পড়ি। সে অপ্রাকৃতিক জীবের চোখে চোখ রেখে তাকে দেখতে থাকি। না, এখন আর কোনো ভয় করছে না। আমার শরীরের ক্রিয়াশীলতার স্পন্দনটুকু আমার অনুভূতির ঊর্ধ্বে উঠে গেছে। আমি স্থির দৃষ্টি নিক্ষেপ করে আছি ওই জীবটার দিকে। মনে হচ্ছে সে যেন তার দৃষ্টি দ্বারা আমায় আদেশ দিয়ে বলছে আমি যেন তাকে বাড়ির সদর দরজা খুলে আহ্বান করি। নিজের অজান্তেই আমার পা দুখানি ঘরের বন্ধ দরজার দিকে এগিয়ে গেল। দুহাতে দরজার খিলটা নামিয়ে দরজাটা খুলি। তারপর আস্তে আস্তে বারান্দা দিয়ে হেঁটে যেতে যেতে সিঁড়ির অন্ধকার দরজাটার কাছে গিয়ে দাঁড়াই। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে গিয়ে আমি বাড়ির সদর দরজাটা খুলে দিই। খোলা মাত্রই সে অপ্রাকৃতিক জীব তার বৃহৎ টানার উপর ভর দিয়ে ছপাত ছপাত শব্দে বাড়ির মধ্যে ঢুকে উড়ে গিয়ে বারান্দার কাজটা অদৃশ্য হয়ে গেল। আমার অবশ্য শরীরখানি ক্ষমতাহীন হলেও হাঁটার ক্ষমতা লোপ পায়নি তখনও। আমি পুনরায় সদর দরজা খুলে রেখেই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াই। আমার হিমশীতল শরীরে নতুন করে আর হয়তো কোনো শীতলতা প্রবাহ বাকি ছিল না। তবুও আমি দরজার কাছে দাঁড়িয়ে যা দেখি তাতে আমার শীতল শরীর যেন বরফ কঠিন হয়ে যায়। আমি দেখলাম সেই অপ্রাকৃত জীব ষোড়শের উপর বসে তার ফলার মতো দাঁত দুখানি নিঃশব্দে খেতে দিয়েছে তার বুকে। পরম তৃপ্তি ভরে পান করে চলেছে তার বুকে তাজা গরম রক্ত। যেন সে জীবের বহুকালের তৃষিত পাষাণ তৃপ্ত হচ্ছে ষোড়শের বুকের রক্তে। যেন এক অনিবার্য রক্ত তৃষ্ণায় তৃষিত হচ্ছিল এতদিন ওই অপ্রাকৃত জীবখানি। আমি নিষ্পলক নয়নে তাকিয়ে সমগ্র ঘটনাটি চাক্ষুষ করছিলাম। হঠাৎ সে জীবটি তার রক্তস্নাত দাঁত দুখানি তার লকলকে জিভা দিয়ে চাটতে চাটতে আমার দিকে তৃপ্ততার দৃষ্টিতে তাকায়। তার মুখে তখন এক পৈশাচিক আনন্দের পরিস্ফুটন হয়েছে। আমার দিকে তাকিয়েই এক নিমেষে আমার মাথার পাশ দিয়ে নিজের ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল সে। আমি তখনও নিশ্চয়ন পাথরের ন্যায় দাঁড়িয়ে আছি। সে বেরিয়ে গেলে আমি জোর করেই আমার পা দুটোকে চালিয়ে এগিয়ে গেলাম বিছানার কাছে। গিয়ে দেখলাম সৌরেশ যেন অচেতন হয়ে পড়ে আছে বিছানার মধ্যে, আর তার বুকের ঠিক মাঝখানে সেই চেনা তীক্ষ্ণ দাঁতের সুস্পষ্ট চিহ্ন এক দগদগে জমাট বাঁধা রক্তের দাগে জলজল করছে। বলতে বলতেই শোভা যেন চেয়ারে বসে থাকা অবস্থাতেই মাথাটা ঝুঁকিয়ে নেয়, যেন অনেক বড় একটা বোঝা সে বয়ে বেড়াচ্ছিল এতদিন। অনেক সঙ্গে সঙ্গে তাকে দুহাত দিয়ে একবার ঝাঁকি দিয়ে বলে, শোভা, শোভা, তুমি ঠিক আছো তো? বিমর্ষ ম্লান মুখখানি আস্তে করে তুলে শোভা বলে, হ্যাঁ 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 ঠিক ঠিক আছে আমি। অনেক প্রশ্ন করে, কতদিন থেকে এই ঘটনা ঘটছে? শোভা বলে, সেই দিনের পর থেকে প্রতি পূর্ণিমা এবং অমাবস্যায় ওই অপ্রাকৃত জীবের আবির্ভাব হয়। আমি না চাইলেও ওর ক্ষমতার কাছে হেরে গিয়ে আমাকে এমন করে যেতে হচ্ছে দিনের পর দিন। আমি মুক্তি চাই অনিকবাবু, মুক্তি চাই আমি, বলেই অঝরে কাঁদতে থাকে সে। অনেক এতক্ষণ সব কিছু বুঝে খুব ভালো মনোযোগ দিয়ে শুনছিল। এবার সে বলে, আমার কর্মজীবনের বাইরেও একটা জীবন আছে, সেটা আমি কাউকে জানতে দেইনি। বলতে পারো ইচ্ছা করেই জানাই না কাউকে। তবে আজ তোমার সব কথা শুনে মনে হয় সেই সময় এসে গেছে যখন আমি আমার এতদিনের কৃত ভক্তি আর সাধন ক্ষমতার ব্যবহার করব। শোভা বিস্ময়ে ভরা কণ্ঠে প্রশ্ন করে, কি ক্ষমতা অনিকবাবু, দয়া করে বলুন আমাকে। অনেক বলে, আমি রক্সৌলে থাকাকালীন অনেক বৌদ্ধ ভিক্ষুকের সহচর্যে আসার সুযোগ পাই। তাদের থেকে বহুবিধ বিদ্যা শেখার সুযোগও হয়েছিল। আমি তান্ত্রিক না হলেও তন্ত্রের জ্ঞান আমি ভক্তিভাবে লাভ করি। সাথে আমি প্রভু শ্রী বজরংবলীর নিশ্চল ভক্তি করি।
তাই তার কৃপাতেই আমার সমস্ত বিদ্যার প্রাপ্তি। আমি আমার এতদিনে নিশ্চল ভক্তির ক্ষমতা প্রয়োগ করব আমার বন্ধু আর তার স্ত্রীকে বাঁচাতে। শোভা যেন আকুল হৃদয়ে অনিকের হাত দুটো ধরে বলে ওঠে, দাদা, তুমি আমাদের বাঁচাও দাদা, আমাদের বাঁচাও। অনেক আশ্বস্ত করে বলে, নিশ্চয়ই বোন, আমি পরের অমাবস্যা অবধি এখানেই থাকব, আর কিছু অনুষ্ঠান করব সে অমাবস্যার দিনে। তুমি সৌরেশকে ব্যাপারে কিছু বলবে না এখনই, তবে আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে তা তুমি পালন করবে। নিশ্চয়ই করবো দাদা। যেন এক পবিত্র ভক্তির স্বর ফুটে ওঠে শোভার কণ্ঠে। অনেক বলে, এখন বুঝলাম কেন সেই তান্ত্রিক মঙ্গলের সাথে সম্পর্কিত দৈহিক উপাদানের কথা বলেছিল। আসলে মঙ্গল আমাদের শরীরের রক্তকে সূচিত করে, আর মাঙ্গলিক যদি দোষ হয়ে থাকে মাঙ্গলিক তাহলে শুভও হয়। আমরা কোনো শুভ অনুষ্ঠানকে তো মাঙ্গলিক অনুষ্ঠানই বলি। আর তোমার অমঙ্গলের বিনাশ করবেন স্বয়ং মঙ্গলমূর্তি শ্রী হনুমান। কথাটা শেষ করেই অনেক দীপ্ত কণ্ঠে একটি গান গেয়ে ওঠে। সৌরেশ সন্ধ্যায় ফিরলে অনেক বলে, আমি আরও কিছুদিন থাকবো তোদের সাথে, কিছু কাজ পড়ে গেছে, তাই মালিকের কাছে অনুমতিও নিয়ে নিয়েছি। তোর কোনো অসুবিধা নেই তো? সৌরেশ যেন খানিকটা ধমকের সুরে বলে, তুই কিছুদিন থাকবি তাতে আমার অসুবিধা হবে কেন রে? তুই এ কথা বলতে পারলি? তোর যতদিন ইচ্ছা থাক, এমনিতেও আমরা দুজন থাকি, তুই আসাতে আমাদের বাড়িটা বেশ ভরে গেছে রে। শোভা জানত অনেকবাবুর থাকা নিয়ে সৌরেশ কোনো দিন আপত্তি করবে না, তাও সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে সেইক্ষণ এসে উপস্থিত হলো। রাত্রের আকাশ আর চাঁদহীন, আজ অমাবস্যা। অনেক সব পূজা আর্চাদির আয়োজন করেই রেখেছিল। শোভা সেদিন সৌরেশকে একটু তাড়াতাড়ি খাইয়ে শুতে পাঠিয়ে দিল। এমনিতেই সৌরেশের শরীর চলে না, তাই সে খুব তাড়াতাড়ি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল। অনেক শোভাকে তার সমস্ত কাজ বুঝিয়ে দিল। শোভাও শুতে চলে গেল, কিন্তু সজাগ রইল সারা রাত। অনেক রক্ত লাল বস্ত্র পরিধান করে তার পুজো প্রারম্ভ করল। সমস্ত মন্ত্রাদি সহযোগে শ্রী হনুমানজির পুজো আর্চাদি সম্পন্ন করে সে প্রথমে হনুমান চল্লিশা পাঠ করল। তারপর তার সামনে রাখা ত্রিশূলের অগ্রভাগে সিঁদুর অর্পণ করে শ্রী হনুমান বজরংবান পড়া আরম্ভ করল। পড়তে পড়তেই সে বুঝল এক দৈব শক্তি যেন তার চারপাশে কবচের মতো বেষ্টনী তৈরি করেছে। সে তার প্রভুর উপস্থিতি উপলব্ধি করতে পারছিল। এমন সময় আবার সেদিনের মতোই সে রাত খেচরের ডানার ঝটফট আওয়াজ পেল সে। এবার আর তার বুঝতে কোনো অসুবিধা হলো না আওয়াজের কারণ। সে তার সামনে থাকা ত্রিশূলটি নিয়ে দরজা খুলে বেরিয়ে গিয়ে দাঁড়ালো সৌরেশের ঘরের খোলা দরজাটার কাছে। সামনে তাকাতেই সে দেখল শোভার কথা বর্ণিত সেই অপ্রাকৃত পৈশাচিক জীবটিকে। সবে সেই জীব সৌরেশের উপর উপবিষ্ট হয়েছে। অনেকের উপস্থিতি টের পেয়েই সেই জীব যেন ক্রুদ্ধ দৃষ্টিতে মাথাটা ঘুরিয়ে তার দিকে তাকালো। অনেক সেই দৃষ্টি দেখে নিজের হাতের ত্রিশূলটি তুলে নিল আক্রমণের মুদ্রায়। সেই পৈশাচিক জীব আক্রমণের জন্য ডানা ঝাপটে অনেকের দিকে উড়ে আসতেই জয় বজরং বলি বলে সেই ত্রিশূলের ত্রিফলা সজোরে গেঁথে দিল ওই পিশাচের বুকে। মুহূর্তে ছটপট করতে করতে ধরাশায়ী হয়ে পড়ে গেল সেই পৈশাচিক জীবখানি। ক্ষণিকের মধ্যেই তার মৃতদেহ বিলীন হয়ে গেল ভস্মের আড়ালে। ততক্ষণে শোভা এসে দাঁড়িয়েছে অনেকের পিছনে তার অনতি দূরেই। অশ্রু সজল কণ্ঠে সে পিছন থেকে বলে ওঠে, অনিকদা। শোভার গলা পেয়ে অনেক পিছন ঘুরে তাকায় আর বলে, পিশাচের বুকে ত্রিশূলের ভলা বিধে শেষ করে দিয়েছি তাকে। আর কোনো কালো ছায়া তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না বোন। আজ মঙ্গল মূর্তির আশীর্বাদে তোমাদের জীবনে সব অমঙ্গল নাশ হয়েছে। এ যেন এক অন্য অনেককে চাক্ষুষ করছে শোভা। অশ্রুসিক্ত নয়নে অনেকের পায়ের কাছে বসে পড়েছে। ত্রিশূল হাতে দণ্ডায়মান রক্তবস্ত্রধারী অনেকের পদযুগল শোভার পরম ভক্তি মিশ্রিত অবারিত অশ্রুতে অশ্রুস্নাত হয়ে উঠল। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ভালো থেকো।